আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস আছে ইন্ট্রোডাকশন, ওয়ার্ডপ্রেস কি, এর ভূত ভবিষ্যৎ নিয়ে আজকে কথা বলবো। দেন পরবর্তী থেকে পরবর্তী ক্লাস থেকে আমাদের লাইভ কাজ স্টার্ট হবে। সো প্রথমে ওয়ার্ডপ্রেস কি, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস জাস্ট একটা সিএমএস। আমরা হয়তো এখানে অনেকেই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি না, যেটা আসলে অ্যাকচুয়ালি কি জিনিস ওয়ার্ডপ্রেসটা। তো সিএমএস এর ফুল ফর্মটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। নর্মালি আমরা যখন কোনো কিছু, ফর এক্সাম্পল কোনো ডিজাইন করতে চাই, ডিজাইনের জন্য কিন্তু আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন, ফটোশপ অথবা ইলাস্ট্রেটর, ঠিক না? ঠিক সেম আমাদের সহজ ভাষায় যদি বলি, যে ওয়েবসাইট বানানোর যে সফটওয়্যারটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা আসলে ইম্পর্টেন্ট কেন এবার একটু দেখি। যে বর্তমানে আমি যতটুকু মার্কেট প্লেসে ঘোরাঘুরি করছি, সেখান থেকে যে আইডিয়াটা আসছে, প্রায় ম্যাক্সিমাম, প্রায় বলতে পারি যে 80% ক্লায়েন্টই আসে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস বেস সাইট নিয়ে। তার হয়তো বা রিডিজাইন করার প্রয়োজন হতে পারে, অথবা তার সাইটটা স্ক্র্যাচ থেকে শুরু করে ডিজাইন করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এরকম। সো এরকম বিষয়গুলোর কারণে, এবং সেই সাথে দিন দিন কিন্তু এটার ব্যবহার বাড়ছে, যদিও এটার কম্পিটিটর আসতেছে, যেমন ড্র্যাগ অ্যান্ড ড্রপের জন্য উইক্স বেটার, উইবলি ভালো। তো এইগুলার পাশাপাশি কিন্তু ওয়ার্ডপ্রেস সবসময় পপুলার থাকবে, কারণ এটা ফ্রি। উইক্সের একটা মান্থলি কস্ট আছে, বা উইবলির একটা মান্থলি কস্ট আছে, কিন্তু ওয়ার্ডপ্রেসটা টোটালি ফ্রি। এটা জাস্ট আমাদের ডোমেন এবং হোস্টিং কিনে দিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিলেই হবে। ঠিক আছে। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে ডোমেইন নেম রিসার্চ। ডোমেন নেম রিসার্চের জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিছিলাম আমি লাস্ট ক্লাসে, যে ওরিয়েন্টেশন ক্লাসটা হলো। তো নর্মালি ডোমেন হোস্টিং চুজ করার পেছনে কিছু টিপস আছে, যেটা আমি বলি যে কখনো আপনার ইন ফিউচারে যদি আপনার ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয়, একটা ডোমেন নেয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই তো আমরা কিওয়ার্ড রিসার্চ বা এটার মার্কেট রিসার্চ করে তারপরে নেই, তাই না? তবে সেক্ষেত্রে কখনো ন্যারো কিওয়ার্ড বেসিস বা ন্যারো টপিক বেসিস, বা ন্যারো টপিক মানে নামের সাথে অ্যাড করাটা, এটা কিন্তু যুক্তিযুক্ত না। কারণ ইন ফিউচারে আপনি চাইলে ওই সাইটটা এক্সপ্যান্ড করতে পারবেন না, আর যদি করেনও সেটা আনপ্রফেশনাল হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরি আপনি একটা ব্লগ সাইট তৈরি করলেন, সেখানে সে ব্লগ সাইটটা শুধুমাত্র হোস্টিং এর উপরে। ঠিক আছে, জাস্ট হোস্টিং এর উপরে আপনি কিন্তু শুধুমাত্র হোস্টিং রিলেভেন্ট পোস্ট দিলেই পারেই কিন্তু ওই ব্লগটাতে মানানসই হবে। সেই সাথে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস রিলেভেন্ট কিছু টিপসও দিতে পারেন, এটাতেও কোনো সমস্যা নাই। অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেস রিলেভেন্ট কোন একটা ব্লগ বানান, ওয়ার্ডপ্রেস শব্দটাকে সাথে রেখে, তাতেও কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইসিএমএস এর মধ্যে অন্তর্ভুক্ত যে সকল বিষয় আছে, যেমন ওয়ার্ডপ্রেস থিম, তারপর ওয়ার্ডপ্রেস প্লাগইন, ডোমেইন হোস্টিং, এগুলা নিয়েও কিন্তু কথা বলা যাবে। বাট আপনি কিন্তু টেকনোলজি বা মেক মানি টাইপের এইগুলা নিয়ে কিন্তু বললে বা ওই ব্লগিং করলে ওই টপিকের উপরে, সেক্ষেত্রে কিন্তু সে বিষয়টাকে মানানসই দেখাবে না। ঠিক আছে, সো নাম চুজ করার পেছনে অবশ্যই একটা ব্রড টপিক নিয়ে কাজ করাই ভালো, কারণ শর্ট বা আপনার ন্যারো টপিক নিয়ে কাজ করলে এটা থেকে খুব বেশি একটা প্রফিট আনা পসিবল না। আপনাদের সাথে আমি স্টার্টিং এ আছি, আবার হচ্ছে এন্ডিং এর দিকেও থাকবো। আপনাদের যে 7টা টপিকের উপরে ক্লাস হবে, 7টা টপিকের ক্লাসের পরে আপনাদের সাথে আমি আবার আসবো হচ্ছে অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট নিয়ে। সেই সময় আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে ডোমেন নেমটা আসলে কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না। এক্ষেত্রে কেউ কেউ হয়তো একটু মোটামুটি জানেন এক্সপায়ার্ড ডোমেন সম্পর্কে, যে এক্সপায়ার্ড ডোমেন নিয়ে কাজ করা যায় কিনা। আচ্ছা, এক্সপায়ার্ড ডোমেন কি জিনিস সেটা একটু বলি। ধরেন কেউ একজন একটা ডোমেন কিনলো, সেই ডোমেনটা সে কয়েক বছর ব্যবহার করলো, করার পর সে আর রিনিউ করে নাই। রিনিউ না করলে তো নর্মালি সেই ডোমেনটা হাতছাড়া হয়ে যায়। সো ওই ডোমেনটা যদি সেই ব্যক্তি রিনিউ না করে, ওটা যদি আপনি আরো 1-2 বছর পর কিনেন,
দ্যাট মিনস ওইটা এক্সপায়ার্ড ডোমেন। ঠিক আছে, সো এইগুলাও নেয়ার পেছনে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কারণ অনেক সময় হয় কি, কিছু কিছু সাইট নিয়ে সেই সাইটে অনেক বেশি স্প্যামিং এর কারণে সেই সাইটটা গুগলের চোখে হয়তো পড়তে পারে। সো ওই সাইট নিয়ে বা ওইটা নিয়ে আগানো ঠিক হবে কিনা, এটা কিন্তু তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন। ঠিক আছে, তবে এটা বোঝার একটা ওয়ে আছে। আপনারা যদি হুইজ ডটে যান, হুইজে গেলে পরে দেখা যায় যে আসলে এটা কবে পারচেস করা হয়েছে, কবে রেজিস্ট্রেশন হয়েছে। অথবা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওয়েব আর্কাইভে যাওয়া। ওয়েব আর্কাইভ জিনিসটা হচ্ছে আপনি জাস্ট সিম্পলি গুগলে গিয়ে যদি শুধুমাত্র ওয়েব আর্কাইভ লিখে সার্চ করেন, বা ওয়েব এক মেশিন যেটা বলে, ওকে, এখানে আসার পরে জাস্ট ধরেন আপনি কোন একটা ডোমেন নাম পাইলেন, বাট আপনি বুঝতেছেন না আসলে এটা এক্সপায়ার্ড ডোমেন কিনা। কারণ আমরা কেনার সময় হয়তো অনেকেই জানি না, নর্মালি কোন একটা নাম পাইলাম, এটা ভালো লাগছে, আমি নিয়ে নিলাম। বাট নেওয়ার আগে একটু দেখবেন যে আসলে এটা এক্সপায়ার্ড কিনা, বা এটার কোনো ব্যাড রেপুটেশন আছে কিনা প্রিভিয়াস কোনো ইয়েতে। যেমন আমি যদি আমার নিজের ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেই, আচ্ছা, আমি আমার .net দেই না, আমি শাইনালম.com এটা দেই, কারণ এটা একটা সময় অন্য একজনের ছিল, পরবর্তীতে আমি কিনছি। সো এটা সর্বপ্রথম আমি নর্মালি এই ডোমেনটা কিন্তু পাইছি হচ্ছে 2020-এর 2020-19-এর শেষের দিকে হবে এরকম, অথবা 2020-এর শুরুর দিকে এরকম কিছু হবে একটা। সো এই ডোমেনটা কিন্তু সর্বপ্রথম পারচেস করা হয়েছে বা ফুটপ্রিন্টটা পাইছে কিন্তু 2013 সালে সর্বপ্রথম। 2013 সালে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে আমি দেখে নিতে পারবো যে আসলে ফার্স্ট স্ক্রিনশটটা, এটা এই টুলসটা নর্মালি ওয়েবের যত মানে মানে ইন্টারনেটে যত ওয়েব আছে সবকিছুর একটা স্ক্রিনশট নাই একটা ফ্রিকোয়েন্ট টাইম অনুযায়ী। সো এখানে গিয়ে যদি আমরা জুনের এখানে ক্লিক করে জাস্ট একটা নতুন ট্যাবে এটা ওপেন করি, স্ক্রিনশটটা দেখতে পাবো যে 2013 সালের জুন মাসের 8 তারিখে একটা স্ক্রিনশট নিয়েছে। সেটা দেখতে কেমন ছিল সাইটটা, এটা অনেকটা খুব সম্ভবত কোনো এক বাংলাদেশি ইউজারই কিনছে। বাংলাদেশি ইউজার কেনার পরে খুব সম্ভবত এটা নিয়ে নিউজ পোর্টাল সাইট তৈরি করার প্ল্যান ছিল খুব সম্ভবত ওনার। ঠিক আছে, এটা আমরা একটা ফুটপ্রিন্ট দেখতে পেলাম। সো আপনি যদি কোনো একটা ডোমেন কেনার আগে, কোনো একটা মানি সাইট বানাবেন, আপনি কোন একটা ডোমেন কেনার আগে আপনি যদি এইটা চেক করে নেন যে আসলে এই সাইটটাতে কি হতো, সাইটের ভ্যালু কেমন, সেটা যদি আগে থেকে চেক করে নেন তাহলে সবচেয়ে ভালো। এবং সেই সাথে আরো একটা ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে স্প্যাম স্কোর, যেটা মজ আপনারা এসইওতে গেলে এসইও ক্লাস যখন করবে তখন আরো ক্লিয়ার হয়ে নেবেন। তারপর আমি খুব সহজে জাস্ট একটু উদাহরণ দিয়ে বোঝাই। জাস্ট প্রত্যেকটা সাইটেরই যদি উল্টাপাল্টা সাইট থেকে ব্যাকলিং করা হয়, উল্টাপাল্টা বলতে মানে লো কোয়ালিটি বা স্প্যামি সাইট থেকে যদি ব্যাকলিং করা হয়, তাহলে ওই সাইটও কিছুটা এফেক্টেড হয় স্প্যামি সাইট হিসেবে। ঠিক আছে, নর্মালি ধরেন আমার এই ডোমেনটা কেনা সর্বপ্রথম কেনা হয়েছে হচ্ছে 2013 সালে, এখান থেকে ফুটপ্রিন্ট স্টার্ট, এবং এখনো এটা 2020 সাল পর্যন্ত একটা স্ক্রিনশট নিছে, কিন্তু 2021-এ কোনো স্ক্রিনশট এখনো নাই। আমি জানিও না এটা আবার কবে স্ক্রিনশট নেবে, তবে 2018 সালে খুব বেশি স্ক্রিনশট তারা নিছে। মানে যত চেঞ্জিং এর ফ্লো থেকেই আই থিঙ্ক এটা খুব বেশি স্ক্রিনশট নাই। আচ্ছা, সো এইটা একটা প্রসেস যেখান থেকে আপনি আপনার যে ডোমেনটা কিনতে যাবেন, কেনার আগে দেখে নিতে পারেন যে এটা কেউ কিনছে কিনা, এটা যদি কেউ কিনে থাকে সেটার লুকসটা আগে কেমন ছিল, সেই ব্যক্তি কিভাবে চালাইছে। অ্যান্ড দেন সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে স্প্যাম স্কোর চেকার। আপনি যদি সিম্পলি গুগলে পিএডিএ চেকার লিখে সার্চ করেন, পিএডিএ কি জিনিস এটা আপাতত রাখেন, জাস্ট এসইওর জন্য অপেক্ষা করেন, যেহেতু আমাদের ডোমেন সিলেকশনের একটা ব্যাপার আছে আজকের ক্লাসে, সো আমি এই বিষয়গুলো একটু এই জন্য ইন্ট্রোডিউস করাচ্ছি। সো এই সাইটটাতে পিএডিএ চেকার লিখে এই সাইটটাতে আসবেন, কারণ আমি মজ দিয়েও দেখাচ্ছি না, এটা এসইও ক্লাসের জন্যই থাকলো। সো আমি এই ক্লাসে মানে সরি এই লিঙ্কটা যদি এখান থেকে কপি করি এবং এই সাইটে আবার পেস্ট করি, ক্যাপচাটা ফিল আপ করি, ওকে, দেন চেক। এই যে সাইটের এস মানে স্প্যাম স্কোর। ঠিক আছে, সাইটটা যেহেতু এক্সপায়ার্ড ডোমেন ছিল, সো এটার নর্মালি কিছুটা স্প্যাম স্কোর থাকতেই পারে, কারণ আগে যে ইউজার ইউজ করছে আমার এই ডোমেইনটা
সে কিভাবে ইউজ করছে সেই ভালো জানে, কারণ এটার ব্যাকলিঙ্ক ফ্লো চেক করলে বোঝা যায় যে আসলে স্প্যাম স্কোরটা কোত্থেকে আসছে। সো এইটা দেখে নেবেন যখনই কোনো একটা ডোমেন কিনবেন মানি সাইটের জন্য, বা একটা সুদূর প্রসারী চিন্তা করবেন যে ওই সাইটটা নিয়ে, তখন ডোমেনটা নেওয়ার আগে প্রথম কাজ হচ্ছে ওয়েব এক মেশিনে গিয়ে এখান থেকে দেখা যায় সাইটের আগে কেউ কিনছে কিনা, দেখতে কেমন ছিল। দেন এখানে দেখবেন যে স্প্যাম স্কোর কত। স্প্যাম স্কোর যদি বেশি থাকে, যদি 15%, 15%-এর উপরে থাকে কোন একটা ডোমেন, আপনি এটা পাইলেন যেটার স্প্যাম স্কোর আপনি কেনার আগে দেখতেছেন স্প্যাম স্কোর 50%-এর উপরে, ঠিক আছে, সেটা নেওয়াই যাবে না। কারণ আপনি যদি 5%-এরটাও পান, যদি খুব ভালো মানের ডোমেন হয়, বা 7-8% বা 10%-ও যদি হয়, সেটাও নিয়ে নিতে পারবেন, কারণ এটারও ওয়ে আছে, স্প্যাম স্কোর কমানোরও ওয়ে আছে। কিন্তু 15 বা এর থেকে অধিক হইলে অতগুলা কমাইতে কমাইতে সাইটের র্যাঙ্কিং করাবেন কখন আর ওইগুলা কমাবেন কখন, এটা অনেক বেশি হ্যাসল হয়ে যায়, ঠিক আছে। সো ইনিশিয়ালি এত চাপ নেওয়া যাবে না, এটা দেখতে হবে যে স্প্যাম স্কোর বা এসএস যেটা, এটা 15%-এর নিচে আছে কিনা। যদি উপরে থাকে তাহলে নেওয়ার দরকার নেই। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। আর ব্র্যান্ডেবল নেম সিলেকশনের একটা টিপস দেই, সেটা হচ্ছে আমি খুব সম্ভবত আপনাদের দুইটা টুলস এর নাম বলছিলাম, একটা হচ্ছে লিন ডোমেন সার্চ আর একটা হচ্ছে নেম বাউন্স। এরকম অনেক টুলস কিন্তু ওয়েবে আছে, তবে এই দুইটা আমি এ যাবৎকালে যত চেক করছি তার মধ্যে এই দুইটা বেশ ভালো। তো এখানে গিয়ে জাস্ট একটাই কথা, যে আপনারা যেই টপিক নিয়ে লেখালেখি করবেন সেটার ব্রড একটা টপিক লিখে আপনি জাস্ট সার্চ করবেন, তার এগেনস্টে যেটা পাবেন আপনি ওখান থেকে নিয়ে নিতে পারেন। 2 ওয়ার্ডস এর মধ্যে নেবেন বা 3 ওয়ার্ডস এর মধ্যে নেবেন। 3 ওয়ার্ডস এর বেশি যাওয়াটা ঠিক না। আপনি যদি ডোমেন নিতে চান সেক্ষেত্রে এমন একটা ডোমেন চুজ করবেন যেটা আসলে 3 ওয়ার্ডস এর মধ্যেই যেন হয়। 1 ওয়ার্ডস যদি সেটা ব্র্যান্ডেবল হয় নিয়ে নিতে পারেন, 1 ওয়ার্ডস হলে তো খুবই ভালো। 1 ওয়ার্ডস নরমালি খুব একটা ভালো পাওয়া যায়ও না, এটা অ্যাভেলেবল থাকেও না, কিন্তু 2 ওয়ার্ডস বেশ ভালো পাওয়া যায়, 3 ওয়ার্ডসও পাওয়া যায়, তবে 3 ওয়ার্ডস এর বেশি যাওয়াটা ঠিক না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ইউজার বা আপনার সাইটে যে ভিজিটর গুলো আসবে তাদের কথা মাথায় রেখে কিন্তু নাম সিলেক্ট করতে হবে। তারা যাতে তারা যাতে ইজিলি সেই নামটা মনে রাখতে পারে, এমন একটা নাম যেটা আসলে কেউ পড়তেও পারলো না, মনেও রাখতে পারলো না, হিজিবিজি টাইপের, বাট আপনার কাছে খুব পছন্দ, ওটা নেওয়া যাবে না। ইউজার যাতে মনে রাখতে পারে, যেমন এটা কেন, যখন আমি কোনো ইনফরমেশন গুগলে সার্চ করি নর্মালি ওয়ার্ডপ্রেস রিলেভেন্ট, তখন কিন্তু আমি জানি যে ডাব্লিউপি বিগিনার নামে একটা সাইট আছে, যে সাইটটা খুব ভালো কন্টেন্ট লিখে বা খুব ভালো ভালো সলিউশন দেয়। তো আমার সামনে যদি ডাব্লিউপি বিগিনারের রেজাল্টটা চলে আসে, আমি কিন্তু ডেফিনেটলি ডাব্লিউপি বিগিনারটা আগে চেক করব। এই ডাব্লিউপি বিগিনার এই শব্দটা আমার মাথায় কিন্তু চলে আসছে। এরকম ভাবে প্রত্যেকটা রিডারও যেন আপনার ব্লগটার নামটা মনে রাখে। সো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।